আমাদের যে মেডিকেল কলেজ বা উনি একটা ইউনিভার্সিটিতে আছে, এগুলি কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, এগুলি কিন্তু না, প্রফিটেবল প্রজেক্ট না, ট্রাস্টি অথবা গভর্নিং বডি রান করে। এখন আমরা বারবার বলেও তাদেরকে বোঝাতে পারি না যে আপনি ট্যাক্স নেবেন কার কাছ থেকে, যার আয় হবে। তারপর আপনি তো আইন করে এটাকে কনফার্ম করেছেন যে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এখান থেকে কোনো প্রফিট, হ্যাঁ উনি যদি চাকরি করে উনি রেমুনারেশন নিতে পারবে, আমি যদি ওখানে কাজ করি সেজন্য আমার জন্য একটা রেমুনারেশন থাকবে, আমি যদি একটা গভর্নিং বডির অংশ হই আমার জন্য একটা রেমুনারেশন তারা ফিক্স আপ করতে পারবে, কনসালটেন্সি ফি করতে পারবে। কিন্তু কোনোভাবেই এর প্রফিটকে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করা যাবে না, রাদার ওইটাকে ডেভেলপ করার জন্য এটাকে এখানে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এটা ওনাদেরকে বোঝাতে পারিনি যে নন প্রফিট অর্গানাইজেশনে কেন আপনি ট্যাক্স ইমপ্লিমেন্ট করছেন, খুব সহজ আর কি। আচ্ছা, সেকেন্ড কথাটা হচ্ছে যে ধরেন আমাদের 1 কোটির বেশি টিআইএন আছে, আমরা বলি জানি সবাই, কিন্তু ট্যাক্স দেয় কত? 20-22 লাখ। তো আমরা বারবারই বলছি, এবং ওনারাও কিন্তু এটার জন্য ওনাদের একটা চেষ্টা আমি দেখি আছে যে কিভাবে এই 20 লাখ থেকে 80 লাখে উন্নীত করা যায়। তাহলে তো আমাদের দেশটাও তো চলতে হবে, আমার সরকারেরও তো আয় থাকতে হবে। এই আয়টা কোত্থেকে আসবে? এখন তখন ওনারা কি করে, তো যদি আপনি ট্যাক্স দেন আপনাকে আবার আপনার কিছু আর কাজ করতে গেলে ত্রুটি বিচ্যুতি থাকবেই, সেই ত্রুটি বিচ্যুতিগুলি বের করবে, আপনার উপর একটা প্রেশারাইজ করবে। তো ওই 20 লাখ লোকই আবার প্রেশারের মধ্যে পড়ছে। এই জন্যই ব্যবসায়ীদের এটা নিয়ে অনেক বেশি ওরা সোচ্চার থাকে যে আমাদের করের আওতা বাড়ানো হোক আগে, এবং সেক্ষেত্রে আমাদের ধারণা যে তাদের করের পরিমাণ, ট্যাক্স ভেটের পরিমাণও অনেক বেড়ে যাবে। একটা সীমিত পর্যায়ে আছে তো, এবং সেটা অবশ্যই ওই সিটিগুলিতে গেলে তো এইসব ব্যবসায়ীদের উপরই তো আসবে, ছোট আসুক না, ছোট ব্যবসায়ী না। আপনি ধরেন একজন সে একটা রড সিমেন্টের ব্যবসা করে, তার একটা শোরুম আছে, আপনি গিয়ে দেখেন যে তার কিছু নাই, সে কিচ্ছু দেয় না, ট্যাক্সও দেয় না, ভ্যাটও দেয় না, তো সে তো একটা কিছু দেবে তো। এবং এইগুলো আমাদের পেরিফেরিতে, ঢাকার বাইরে, জেলা শহরের বাইরে, আপনি মেট্রোপলিটন সিটি তো নাই, জেলা শহরগুলি তো প্রচুর আছে, উপজেলাগুলি তো প্রচুর আছে, আজকাল ইউনিয়ন পর্যায়ে প্রচুর আছে। এবং ওনারা কাজ শুরু করেছেন এটা নিয়ে যে কিভাবে এর আওতাটা বৃদ্ধি করা যায়। তো এটাও ঠিক যে বললেই হয়ে যায় না, কাজ শুরু করেছেন ওনারা, হয়তো 5 বছর ধরে 7 বছর ধরে কাজ করছেন, আরো হয়তো 20 বছর লাগবে এই আওতা বৃদ্ধি করতে। আমার কাছে যেটা মনে হয় করে সেই সব উদ্যোক্তাদের আবার বা ব্যবসায়ীদের তো ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে হবে। ব্যাংকিং চ্যানেল ছাড়া এটাই তো সমস্যা, কতটা সমস্যা তো সেখানেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওরা তো ব্যাংকিং চ্যানেলে আসে না, সব ক্যাশে করতেছে। ইভেন আমরা নিজেরা বিজনেস করতে গিয়ে দেখি না, আমি বিলটা ক্যাশে নিব, আমাকে অ্যাকাউন্টে দিয়েন না। তো এখন ওনারা কি করেছেন, আমাদেরকেই চাপ দিচ্ছেন, না আপনাদেরকে তাহলে তাকে বলতে হবে যে আপনি থ্রু ব্যাংকিং চ্যানেলে আসেন। এখন কি হয়, বাস্তবতাটা হচ্ছে এটা যে না ভাই, তুমি দেও না দেও, আমাকে তো দিতেই হবে, আমি তো না দিয়ে পারবো না। তাহলে একটা কাজ করো, এই 20 টাকা তোমার দাম, এটার সঙ্গে ট্যাক্স যোগ করো, ভ্যাট তো এমনিতেই যে বায়ার সে দেয়, তাহলে আমি যোগ করে তোমাকে এই টাকা আমি ব্যাংকেই দিব, আমার কোনোভাবেই সুযোগ হবে না। তো ব্যাংকে দিলে তো হবে না, আমার তো অ্যাকাউন্ট নাই, কি হবে? এই যে কঠিন একটা কোশ্চেনে আপনি জায়গায় এসছেন যে ব্যাংকিং চ্যানেল না হলে কিভাবে তার ট্যাক্স ভ্যাট আদায়ের বিষয়টা হবে। তো সেটাও করতে হবে, তার তো ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স ধরে তাকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে হবে। আবার যেমন ধরেন ট্রেড লাইসেন্স যারা করি তাদেরও ভোগান্তির কোনো শেষ নাই। একটা ট্রেড লাইসেন্স করতে গেলে তার কাছে মেমোরেন্ডাম চাইবে, পার্টনারশিপ এগ্রিমেন্ট। আসলে একটা ছেলে যখন উদ্যোক্তা হয় তখন তার আগে একটা দরকার হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, একটা সহজে সে কিভাবে ট্রেড লাইসেন্সটা পাবে, তার কাছে তখন কোনো পেপারস নাই। এই পেপারস গুলি চেয়ে তাকে একটা বিপদে ফেলা হয়। তো এই জায়গাটায় আমরা চেয়েছি যে একটা ট্রেড লাইসেন্স করার জন্য কোনো কিছু লাগবে না, আপনি তার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে আপনাকে ট্রেড লাইসেন্স, অ্যাটলিস্ট আপনার কাছে তো এন্ট্রি হয়ে গেল যে সে ব্যবসা করার জন্য শুরু করেছে। 2 years বা 3 years তারপর তো তাকে আপনি খুঁজে পাচ্ছেন, সে তো রিনিউয়ালের জন্য আসবে আপনার কাছে। তো আসলে ওই যে বললাম যে ইচ্ছা আছে, কাজ করছে সবাই, কিন্তু আমাদের গতিটা অনেক স্লো, এই জন্য আমাদের মানসিক চেঞ্জটা দরকার। আপনি দেখবেন যে খাবারে, আমাদের দেশের মানুষজন খাবার খেয়ে কি সমস্যাটায় পড়ে, আমরা কি করি, আমি কলা ফলাচ্ছি, আমার জন্য আমি ভাবি কি আমি 2 ফানা কলা রেখে দিই, বাকিগুলিতে আমি যাই পারি মিশাই টিশাইয়া এটা পাকায় আমি খাওয়াই দিই। তো যে আম বিক্রি করে সেরকম মনে করে, যে মাছ বিক্রি করে সেরকম মনে করে। আচ্ছা, সেইটা ভাবে না যে আমি তো মাছ বিক্রি করছি, আমাকে তো আমার কলাও খেতে হবে, কলাও তো খেতে হবে, কেন আমি এটা
আমি অনৈতিক পথটা আসলে আমি নিচ্ছি। তো বিষয়টা এইরকমই আর কি, সবকিছুতেই আমার সেক্টরে যে নাই তা না, সব সেক্টরে আছে। আমি ওই যে সিমি সেক্টরের সঙ্গে আপনাদের যারা যদি আমাদের এই কথোপকথনটা দেখে, আমি শিল্পনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম বেশ কয়েকবারই। তো ইভেন আমার কথা, আমার কাছ থেকে আমার আলোচনা, যেমন আমার প্রস্তাবনায় তারা উইমেন এন্টারপ্রিনারের সংজ্ঞাটাও নিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে 51% যদি একজন নারী উদ্যোক্তা বা কয়েকজন নারী উদ্যোক্তা থাকে তাহলে সেটা নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান, উইমেন হিসেবে প্রতিষ্ঠান হিসেবে এটাকে বলা হবে। এর আগে তো এটাও ছিল না। এখন অনেক বছর ধরেই, ধরেন 20 বছর ধরেই একটা থার্ড সেক্টর আছে, আপনি জানেন শিল্পনীতিতে, যে কারা একটু বেশি সহযোগিতা পাবে। এইভাবে 5 বছর পর পর আসলে চেঞ্জ করার কথা থাকলেও কিছু কিছু সেক্টর তাদের নিজের প্রভাব দিয়ে হয়তো বা থেকে যায়, 5-এর পরে আরো 5 বছর, আরো 5 বছর। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, ঠিক আছে 5 বছরের জায়গায় সে 10 বছর তার প্রভাব খাটিয়ে থাকছে, কিন্তু আপনি যে থার্ড সেক্টরটা করলেন, কি বেনিফিট তাকে দিলেন? যে বেনিফিটটা পেয়ে সে একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হলো এবং তাকে আমি 5 বছর পর এখান থেকে বাদ দিয়ে দিব, কোনোভাবেই আমি তাকে রাখবো না, আরো নতুন 10টা সেক্টরকে বা 5টা সেক্টরকে আমি নিয়ে আসবো। আমি এটা অনেকবার জিজ্ঞেস করেছি, কথা বলেছি, এটার সঙ্গে রাগ করেছি, ফেডারেশন থেকে চিঠি দিয়েছি, কিন্তু আমি কিন্তু এটাকে কিছু করতে পারি না। মানে থার্ড সেক্টর হিসেবে নাম আছে। যেমন হেলথ সেক্টর আগে ছিল সেবা খাত, এইটাকে প্রায় 15 বছর বা 20 বছর আগে সেবা শিল্প হিসেবে এটাকে করা হয়েছে, শিল্প হিসেবে গ্রহণ করেছে। কারণ এখানে দেখেন, এই শিল্পটা থেকে প্রতি বছর $5 বিলিয়ন দেশের বাইরে চলে যায়। এই যে $5 বিলিয়ন চলে যায়, এখানে একটা ত্রিপাক্ষিক সমস্যা রয়েছে। মানে আমার সমস্যা আছে, আমি এটা চালাই, মানে আমি ঠিকভাবে তাদেরকে দেখছি না, অথবা আমি তার কাছ থেকে বেশি বিল নিচ্ছি, অথবা আমি প্রপার সার্ভিস দিচ্ছি না। আর আপনি এসে যখন আমার কাছে সন্তুষ্ট হলেন না, তখন আপনি বলেন তাহলে ইন্ডিয়াই যাই, আর একটু বেশি টাকা থাকি না হয় থাইল্যান্ডেই যাই। আর সরকার ভাবছে কি যে আমি তো নীতিমালা করে দিয়েছি, কেন হবে? কি করবে? যদি না হয় সরকার আমাকে বলতে পারবে ও কষাই, ওদেরকে মারো, ওদেরকে শেষ করে দাও। কিন্তু আমার কথাটা হচ্ছে, এই $5 বিলিয়ন আমি যদি সেভ করি, আমার দেশের অর্থনীতি কত বড় একটা জায়গায় চলে যাবে। এবং এই জন্য এখানে কোনোভাবেই একক প্রচেষ্টা এটা হবে না। আপনার মনোভাব বদলাতে হবে, আমার কাজের ধরন বদলাতে হবে, এবং সরকারের নীতিমালায় সেটা আসতে হবে। এই ত্রিপাক্ষিক ঘটনায় যদি আমরা ঘটাতে পারি, তখনই শুধুমাত্র এই জায়গাটা থেকে, এই হেলথ সেক্টরটাকে আমি $5 বিলিয়ন সেভ করতে পারবো, যেটা আমার অর্থনীতিতে একটা বড় রকমের একটা প্লাস হবে।